আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি আছি তোমাদের সাথে। আমি মোহাম্মদ আমানুল্লাহ, প্রভাষক হিসাব বিজ্ঞান, পাঁচরুখী বেগম আনোয়ার ডিগ্রি কলেজ, ২৮০০ নারায়ণগঞ্জ। তো শিক্ষার্থীরা, আজকে আমরা হিসাব বিজ্ঞান পাঠ্যপত্র অধ্যায় ৮ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এই অধ্যায় থেকে আমরা অবশ্যই অঙ্ক করব। এর পূর্বে এই অধ্যায় থেকে আমরা আরও 3টি ক্লাস করেছি। আজকে আমরা যে অঙ্কটি করব সেটা আমি অলরেডি বোর্ডে এর আগেই লিখে রেখেছি। দেখো, প্রশ্ন আমরা উদ্দীপকটা আগে পড়ি, তারপর আমরা এই অঙ্ক থেকে আমরা যেগুলি করব সেগুলি তোমাদের সামনে আমি একটু পরে উপস্থাপন করব। ঠিক আছে শিক্ষার্থীরা, ইনশাল্লাহ। তো উদ্দীপকে যেটা দেওয়া আছে, 2014 সালের 1 জানুয়ারি তারিখে রহিম লিমিটেড 2,80,000 টাকায় একটি মেশিন ক্রয় করে। মেশিনটির সংস্থাপন ব্যয় 20,000 টাকা। তাহলে মেশিনের দাম হচ্ছে 2,80,000, সংস্থাপন ব্যয় 20,000। এর মানে হলো মেশিনের মূল্য 3 লক্ষ টাকা এবং আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। মেশিনটি 5 বছর ব্যবহার করতে পারবে, এই হিসেবে আয়ুষ্কাল ধরা হয়েছে 5 বছর। ভগ্নাবশেষ মূল্য 20,000। তাহলে আমাদের যদি সরলরৈখিক পদ্ধতি হয় তাহলে আমাদের 20,000 টাকা ভগ্নাবশেষ মূল্য আমাদের বাদ দিতে হবে। এবং 2016 সালের 1 অক্টোবর তারিখে মেশিনটি 60,000 টাকায় বিক্রি করা হয়। 14 সালে মেশিনটা কিনছে, 15 সাল পুরো ব্যবহার হয়েছে। 14 সাল পুরো ব্যবহার, 15 সাল পুরো ব্যবহার, 16 সালে এসে মেশিনটি অক্টোবর মাসের 1 তারিখে 60,000 টাকায় বিক্রি করছে। তাহলে প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বছর শেষ হয়। তাহলে অঙ্কটি আমাদের প্রশ্ন করতে বলেছে মেশিন বিক্রয়ের লাভ বা ক্ষতি আমাদের নির্ণয় করতে বলছে। তো সেক্ষেত্রে এখন আমরা কটা করব, মেশিন বিক্রয়ের লাভ বা ক্ষতি। লাভ ক্ষতি নির্ণয় করার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সম্পত্তির আমাদের অবচয় বের করা আগে দরকার। তো যেহেতু অবচয় ছাড়া তো আমাদের এই লাভ ক্ষতি নির্ণয় করা সম্ভব হবে না, যেহেতু আমাদের লাভ ক্ষতি নির্ণয় করতে গেলে অবচয়টা আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশের জন্য আমরা আগে অবচয়টা নির্ণয় করি, তারপর আমরা অঙ্কটা তোমার সামনে করতেছি। প্রথম হচ্ছে কি আমরা সরলরৈখিক পদ্ধতিতে করব। কেন? এখানে বলা নেই কোন পদ্ধতি, যেহেতু সমস্ত কিছু এখানে দেওয়া আছে, ভগ্নাবশেষ মূল্য এবং আয়ুষ্কাল দুটোই দেওয়া আছে। এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয়টা আগে নির্ণয় করি। অবচয় নির্ণয় করার আগে যদি অবচয় হার বের করে নিই তাহলে অঙ্কটা করতে আমাদের একটু সুবিধা হবে। যেহেতু প্রশ্নের বিক্রয় আছে, আমি অবচয় হার আগে বের করি। অবচয় হারের সূত্র আমরা জানি, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার 1/, আয়ুষ্কাল ইন্টু 100। আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, 100। তাহলে আমাদের অবচয় হার হয়ে গেল 10%। দেখো শিক্ষার্থীরা, আমি এখন মুছে ফেলবো, তারপরে বাকি কাজে আমি চলে যাচ্ছি একটু পরেই। আগে আমরা অবচয় হারটা বের করলাম। তাহলে এখন আমি মুছে ফেলছি, কারণ অবচয় নির্ণয় করতে হবে আমাদের। তাহলে প্রথমে 2014 সাল। তাহলে মেশিনের মূল্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে 2,80,000 প্লাস 20,000 সংস্থাপন ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে একবারে যদি আমি 10% করি তাহলে আমাদের অবচয় আসে কত, 2,80,000 ইন্টু 10%। তাহলে আমাদের অবচয় আসে 28,000 টাকা। তাহলে 14 সালে অবচয় 28,000 টাকা। 2015 সাল সেম, 2,80,000 যোগ 20,000, 3 লাখ। 3 লাখ থেকে 20,000 বাদ দিলে 2,80,000। আমি আবার এটাই ইন্টু 10%, 28,000। 14 সাল গেল, সেটা 15 সাল। এবার 2016 সাল। 16 সালে যখন আসলে এখানে একটা কাজ আছে, 16 সালে এসে অক্টোবর 1 তারিখে 60,000 টাকায় মেশিনটি বিক্রি করা হয়েছে। এর মানে যত দামে বিক্রি হোক, আমাদের ব্যবহারকাল কয় মাস, জানুয়ারি থেকে সেপ্টেম্বর, আর ব্যবহার হবে না 3 মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে এখানে 9 মাসের অবচয় আমাদের দেখাতে হবে। তাহলে 2,80,000, এটা হচ্ছে আমাদের। এই 2,80,000 কীভাবে আসলো, এই যে আমরা একটু আগে যে করলাম যোগ বিয়োগ করে সেই টাকা, ইন্টু 10% ইন্টু 12/9, 28,000 21,000 টাকা। তাহলে আমাদের 14 সালে অবচয় আসলো 28,000,
15 সালে 28,000, 16 সালে 21,000। তাহলে আমাদের এখন নির্ণয় করব কি, এটা হচ্ছে গণনা কার্য করলাম, গণনা কার্য। এখন ক আমরা নির্ণয় করি মেশিন বিক্রয়ের লাভ বা ক্ষতি নির্ণয়। লিখব মেশিনের ক্রয় মূল্য লাভ ক্ষতি নির্ণয় সূত্র কি, আমরা তো এর আগে আমরা শিখেছি 2,80,000 আর 20,000, 3 লক্ষ টাকা মাইনাস পুঞ্জীভূত অবচয় 28,000 যোগ 28,000 যোগ 21,000। তাহলে 3টার যোগফল আসে 77,000 টাকা। তাহলে আমাদের পুস্তক মূল্য কত আসলো? $2,23,000 মাইনাস বিক্রয় বিক্রয় করা হয়েছে মেশিনটা আমাদের 60,000 টাকায়। তাহলে আমাদের ক্ষতি হলো 1,63,000 টাকা। এখন ক্ষতি কিভাবে হলো দেখো শিক্ষার্থীরা, 1,63,000 টাকা আমাদের ক্ষতি কিভাবে আসলে আমরা জানি বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে হবে লাভ, আর বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে আমাদের হবে ক্ষতি। তো শিক্ষার্থীরা এখন আমাদের মোটামুটি কাজ হয়ে গেলো, এখন আমরা এটা জাবেদা করবো। দেখো তোমরা, আমি একটু সময় দিলাম, এটা যেহেতু এখন মুছে ফেলবো। আচ্ছা শিক্ষার্থীরা, আমি এখন এটা মুছে ফেলছি। আমাদের এখন এটা আমরা ই করব, এখন খ চেয়েছে আমাদের জাবেদা। তো জাবেদা কি, রহিম লিমিটেডের জাবেদা দাখিলা। তারিখ, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথমে 14 সাল, 3 বছরে যাবে তো আমাদের এখানে দেখাতে বলছে 1 জানুয়ারি 1। তাহলে আমরা মেশিন কিনছি, মেশিন ডেবিট, নগদান বা ব্যাংক ক্রেডিট। তাহলে 2 লক্ষ টাকা মেশিনের মূল্য এবং সংস্থাপন ব্যয় 20,000 টাকা, টোটাল হলো আমাদের 3 লক্ষ টাকা। আমরা একসাথে 2 জাবেদা দিতে পারি, 3 লক্ষ টাকা। তো মেশিনটি ক্রয় করা হলো ও ব্যয় নির্বাহ করা হলো। তাহলে ডিসেম্বর 31 তারিখে হিসাব বন্ধ হয়, হিসাব আমাদের শেষ 14 সালে। তাহলে এখন আমাদের কি করতে হবে, মেশিন অবচয় জাবেদা দিতে হবে। অবচয় খরচ ডেবিট,
পুঞ্জীভূত অবচয় মেশিন ক্রেডিট কত টাকা আসবে? 28,000 টাকা। অবচয় ধার্য করা হলো। ব্যাখ্যা, আবার ডিসেম্বর 31। এখন হবে আমাদের অবচয় বন্ধ করা যাবে না। অবচয় বন্ধ করা যাবে না আমরা জানি, আর পূর্বে আমরা এগুলো শিখেছি। আয় বিবরণী বা আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। ব্যাখ্যা, অবচয় খরচ বন্ধ করা হলো। এটা হবে 28,000 টাকা। দেখো শিক্ষার্থীরা, আমাদের 3 বছরের জাবেদা দিতে হবে। আমি মাত্র 1 বছরের জাবেদা তোমাদের সামনে উপস্থাপন করলাম। আরও 2 বছরের জাবেদা আমি দেবো। 14 সালের কাজ শেষ হয়ে গেলো শিক্ষার্থীরা, 14 সাল পর্যন্ত শেষ। দেখো এখন 15 সালে আমাদের এসে আমাদের যেটা করতে হবে, যে এখানে দেখতে হবে নতুন কোনো মেশিন ক্রয় করছি আমরা কিনা। এখন যেহেতু নতুন কোনো মেশিন কিনি নাই, তাহলে শুধু অবচয় জাবেদা হবে। তাহলে 2015 সাল, এটা হবে ডিসেম্বর 31। এখন সেম এই জাবেদা, এই 2টে জাবেদাই হবে। অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় মেশিন ক্রেডিট। আমাদের 14 সালে আমাদের অবচয় ছিল 28,000 টাকা, 15 সালে আমাদের অবচয় 28,000 টাকায়। এটার ব্যাখ্যা সেম, অবচয় ধার্য করা হলো। এখন আমি উপরের অংশ মুছে ফেলছি। এখন আমাদের পরবর্তী কার্যক্রম, পরবর্তী যে জাবেদাগুলো সেটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। ডিসেম্বর 31। এখন হচ্ছে যেহেতু অবচয় করা যাবে, এখন আয় বিবরণী যাবে, তা হিসাব বন্ধ করা যাবে, তা দেবো আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। এটাও হবে আমাদের 28,000 টাকা। ব্যাখ্যা, অবচয় খরচ বন্ধ করা হলো। আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, অবচয় খরচ বন্ধ করা হলো। এটা শেষ হয়ে গেল। এখন আমাদের 2016 সালে যাবে না। দেখো 2016 সালে আমাদের মেশিন আমাদের কিনছে কিনা দেখতে হবে, কিনি নাই, তার মানে আবার অবচয় জাবেদা দেব। কিন্তু অবচয় জাবেদা যে দেব, আমাদের অবচয় খরচ বন্ধ হয়েছে 31 ডিসেম্বর তারিখে। অবচয় খরচ আমরা দেখাবো, কিন্তু এর পূর্বে আমরা কি করেছি, মেশিন আমরা বিক্রি করে ফেলেছি। মেশিন বিক্রি করছি কখন? 2016 সালের অক্টোবরের 1। অক্টোবরের 1 তারিখে মেশিন বিক্রি করছি। মেশিন বিক্রি করলে টাকা পাওয়া যায়। নগদান হিসাব ডেবিট, বিক্রি করলে টাকা আসে। 60,000 টাকায় আমরা মেশিন বিক্রি করছি। পুঞ্জীভূত অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় কত আমাদের? 3টা অবচয়, যে বিক্রি করে রাখ পর্যন্ত 3টা অবচয় টাকা যত আসবে তত টাকা, মানে 28,000, 2টার 21,000, তাহলে 77,000 টাকা হচ্ছে আমাদের পুঞ্জীভূত অবচয়। তারপরে বিক্রয়জনিত ক্ষতি, এটা ডেবিট হয়। যদি বিক্রয়জনিত লাভ হতো তাহলে ক্রেডিট হতো। বিক্রয়জনিত
ক্ষতি কত হয়েছিল আমাদের? $1,63,000 টাকা। তাহলে এখানে কী লিখবো? মেশিন হিসাব ক্রেডিট। মেশিন বিক্রয় ক্রয় করলে মেশিন ডেবিট হয়, মেশিন বিক্রয় করলে মেশিন ক্রেডিট হয়। তাহলে ব্যাখ্যা কী লিখবে? ক্ষতিতে মেশিনটি বিক্রয় করা হলো। তারপর ডিসেম্বর 31 হচ্ছে ব্যাখ্যা। অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 21,000 অবচয় ধার্য করা হলো। তারপর ডিসেম্বর 31 আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, এটা হবে 21,000 টাকায়। দেখো সেক্ষেত্রে আমাদের অঙ্ক কিন্তু শেষ, জাবেদা শেষ হয়ে গেল। এখন আমাদের খতিয়ানের পালা। তাহলে সেক্ষেত্রে আমি এখন এটা মুছে ফেলছি। মুছে এখন খতিয়ানের কাজগুলি আমরা করব, ঠিক আছে? খতিয়ান বলতে আমাদের এখানে যেটা চেয়েছে, 1 নম্বর হচ্ছে অবচয় খরচ হিসাব রহিম লিমিটেডের অবচয় খরচ হিসাব। অবচয় খরচ হিসাব কিন্তু আমাদের খতিয়ানকে বোঝাচ্ছে। তাহলে আগে ছকটা করে কিভাবে অবচয় খরচ আমরা করব। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারপর জের। তাহলে আমাদের কাজ কিন্তু মোটামুটি হয়ে গেল, ছক হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে অবচয়ের নামে যতগুলি জাবেদা আমরা করেছি এই এন্ট্রিগুলো আমাদের এখানে আসবে। তাহলে প্রথমে যে জাবেদা লিখছি 2014 সালে, যে মেশিন ডেবিট, নগদান হিসাব, ক্রেডিট, কিন্তু এখানে অবচয় নামে কোনো জাবেদা নাই, এজন্য এটা আমরা দিলাম না। 2 নম্বর যেটা আসছে 2014 সালের ডিসেম্বর 31 তারিখে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয়। তাহলে বিপরীত আমরা লিখতে হয় পুঞ্জীভূত অবচয় 28,000 টাকা আমরা ডেবিট লিখেছিলাম, তো এখানে আমাদের ডেবিট হবে 28,000 টাকা। তারপর আবার ডিসেম্বর 31 তৃতীয় জাবেদা আমরা কী দিয়েছিলাম? আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ বন্ধ করা জাবেদা, অবচয় খরচ, আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট, এটাও 28,000 টাকা। তাহলে আমাদের হিসাব কিন্তু ক্লোজ হয়ে মিলে গেল, তাহলে আমাদের কোনো ব্যালেন্স রইল না। ঠিক 2015 সাল ডিসেম্বর 31 পুঞ্জীভূত অবচয় ডেবিট, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এটা হবে আমাদের 28,000 টাকা।
এখানে কোনো চেঞ্জ নাই, 28,000 টাকাই। ঠিক তদ্রুপভাবে আবার ডিসেম্বর 31 আয় বিবরণী, আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট 28,000 টাকা। তাহলে আমাদের এটা জ্যার রয়ে গেল। এবার 2016 সাল, 16 সালের ডিসেম্বর 31 তারিখ, এটা হবে আবার পঞ্জীভূত অবচয়, অবচয় খরচ ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট। এটা হলো আমাদের 21,000 টাকা। কেন? এটা সম্পদ বিক্রি করার কারণে আমাদের যেহেতু নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগেই বিক্রি হয়ে গেছে, এজন্য অবচয় কম হয়েছে অক্টোবর মাস 1 তারিখে বিক্রয় করার কারণে। এটা আমাদের আয় বিবরণী, এটা হবে এখানে 21,000 টাকা, ব্যালেন্স নেই। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমাদের কিন্তু পঞ্জীভূত অবচয় খরচটা আমাদের খতিয়ানটা হয়ে গেল। তোমরা একটু দেখো, আমি আবারও বলি, আমরা যেহেতু প্রথম জাবেদা দিছি মেশিন ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, এর জন্য মেশিন ডেবিট, অবচয় খরচ ক্রেডিট হওয়ার কারণে এখানে কিন্তু আমাদের মেশিন ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, মেশিন ডেবিট নগদান হিসাব ক্রেডিট, এটা কিন্তু আসলো না। এখানে আমাদের দিতে হবে কোনগুলো? অবচয় নামে যে সমস্ত জাবেদাগুলি আছে ওইগুলো এখানে আসবে আমাদের। তাহলে অবচয় নামে জাবেদা আসছে কোনটা? অবচয় নামে আমাদের জাবেদা আসছে দ্বিতীয় জাবেদা এবং তৃতীয় জাবেদা, মানে অবচয় খরচ ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে এখানে অবচয় খরচ যেহেতু আমরা অ্যাকাউন্ট, তাহলে পঞ্জীভূত অবচয় বিপরীত নাম, আমরা বিপরীত নামে আমরা এখানে লিখলাম। ঠিক তদ্রুপভাবে তৃতীয় জাবেদাটা আমাদের কি ছিল? তৃতীয় জাবেদাটা ছিল আমাদের আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। এখানে আয় বিবরণী ডেবিট মানে ক্রেডিট পাশে গেল, এখানে টাকা। এভাবে আমাদের হিসাবগুলো এখানে আমরা সমাধান করলাম। তাহলে সেক্ষেত্রে এখন আমরা কি করব? এখানে পঞ্জীভূত অবচয় নামে আমরা একটা খতিয়ান করব। পঞ্জীভূত অবচয় হিসাব। আগে আমরা ছকটা উঠিয়ে নেই। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আমাদের জের। তাহলে পঞ্জীভূত অবচয় নামে আমাদের 14 সালে যেটা আমাদের ছিল অবচয় খরচ ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট, তাহলে ডিসেম্বর মাসে। তাহলে আমরা লিখবো এখানে অবচয় খরচ ক্রেডিট পাশে টাকা 28,000। ক্রেডিট কেন দিলাম? কারণ যাবে তো হচ্ছে অবচয় খরচ ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট। পঞ্জীভূত অবচয়ের খতিয়ান করলে পঞ্জীভূত অবচয় যেহেতু এটা ক্রেডিট, এর টাকাও ক্রেডিট পাশে যাবে। ঠিক আছে, 2015 সাল ডিসেম্বর 31 আবার অবচয় খরচ, এখানে 28,000। তাহলে আগে ছিল 28,000, বর্তমানে 28,000। তাহলে আমাদের কত আসলো? 56,000 টাকা। আবার 2017 ডিসেম্বর 31 অবচয় খরচ, এটাও সেম, এখানে 21,000 টাকা। তাহলে আমাদের 21,000 আর 56,000 যোগ করলে আসলে আমাদের 77,000। তাহলে কিন্তু আমাদের 3 বছরের খতিয়ান শিক্ষার্থী আমাদের হয়ে গেল। দেখো একটু আমি এটা আবার মুছে ফেলবো খতিয়ানটা। হ্যাঁ, তাহলে মুছে ফেলতেছে, খেয়াল করে দেখো একটু। আমি এখন যেটা করবো তোমাদের, বলছে এখন একটা মেশিন হিসাব প্রস্তুত করতে হবে। মেশিন হিসাব আমরা প্রস্তুত করছি এখন। এটা একটা খতিয়ান।
তো 2014 সালে আমাদের মেশিন হিসাব 2014 সালের জানুয়ারি 1 তারিখে আমাদের মেশিনটা ক্রয় করা হয়েছে। তো জানুয়ারি মাসের 1 তারিখে মেশিনটা কিনছে আমরা 2,80,000 টাকা, এবং সেই মেশিনের সংস্থাপন ব্যয় ছিল 20,000 টাকা। তাহলে টোটাল মেশিনের মূল্য আসলে আমাদের 3 লক্ষ টাকা। তাহলে আমরা যাবে কী দিয়েছিলাম, মেশিন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে নগদান হিসাব লিখে মেশিন হিসাব যেহেতু করছি, তাহলে মেশিন ডেবিট মানে ডেবিট দিকের টাকা 3 লক্ষ টাকা আমাদের দেখাতে হবে। ঠিক তদ্রুপভাবে 2014 সাল, 14 সাল তো শেষ, 15 সালে কিন্তু নতুন কোনো মেশিন কিনে নিই, তাহলে এটা আমাদের ব্যালেন্স বিডি হিসেবে দেখাইতে পারো। তুমি ব্যালেন্স বিডি না লিখে সরাসরি দিতে পারো, ব্যালেন্স বিডি লিখতেও পারো, নো প্রবলেম, যেটাই লেখো সমস্যা নেই। তুমি যদি ব্যালেন্স বিডি দাও যে হ্যাঁ আমাদের 3 লক্ষ টাকা এখানে আমাদের আছে। ঠিক 2016 সাল জানুয়ারি 1, এটা আমরা ব্যালেন্স বিডি দেখাতে পারো, ব্যালেন্স বিডি ছাড়াও লেখা যায় 3 লক্ষ টাকা। তারপর অক্টোবরের 1 তারিখ মেশিনটা যেহেতু বিক্রয় করা হয়েছে, তাহলে আমরা কী নামে খতিয়ান দেখেছিলাম, জাবেদা নগদে বিক্রয় করেছিলাম। কত টাকা বিক্রি করেছিলাম? 60,000 টাকা। তাহলে ক্রেডিট পাশে 60,000, তাহলে 3 লক্ষ থেকে 60,000 বাদ দিলে থাকে 2,40,000। তারপরে অক্টোবরের 1 তারিখে আবার আরেকটা দেখেছিলাম কি, পুঞ্জীভূত অপচয়। পুঞ্জীভূত অপচয় কত দেখাচ্ছিলাম? আমাদের 77,000 টাকা। তাহলে 2,40,000 থেকে 77,000 যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের ব্যালেন্স থাকে কত? 2,40,000 মাইনাস 77,000 থাকে 1,63,000 টাকা। তারপরে আবার অক্টোবর 1 তারিখে আরেকটা দেখাইছি কি, বিক্রয়জনিত ক্ষতি। দেখো শিক্ষার্থীরা, বিক্রয়জনিত ক্ষতি নামে কিন্তু আমরা জাবেদা দেখাইছিলাম 1,63,000 টাকা। বিক্রয়জনিত ক্ষতি ডেবিট, মেশিন ক্রেডিট। তাহলে প্লাস মাইনাস করে আমাদের কি রেজাল্ট কি নীল হয়ে গেল। নীল হওয়ার কারণ কি, আমাদের মেশিন হিসাব 0 হয়ে যাওয়ার কারণ হলো একটাই, কারণ এই অঙ্কের আমাদের মেশিন বিক্রয় করা হয়েছে, এজন্য মেশিন বর্তমানে আমাদের 0। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমাদের কাজ মোটামুটি কিন্তু শেষ হয়ে গেলো। আর্থিক এই খতিয়ানের কাজটা শেষ। এখন তোমাদের আমি সামনে উপস্থাপন করব আর্থিক অবস্থার বিবরণী কীভাবে করতে হয়, এবং আর্থিক অবস্থার বিবরণী এই অঙ্কটা আমরা কীভাবে করবো, এটা আমি এখন তোমার সামনে উপস্থাপন করব। আর্থিক অবস্থার বিবরণী। ডিসেম্বর, যেহেতু একাধিক বছর, এই জন্য আমি সালটা লিখলাম না, সালটা ভিতরে লিখব। সম্পত্তি সমূহ স্থায়ী সম্পত্তি 2014 সাল। মেশিনের মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা, মাইনাস পুঞ্জীভূত অপচয় 28,000, বাদ দিলে থাকে কত? 2,72,000 ক্লোজ, এটা হয়ে গেল। তারপর 2015 সাল, মেশিনের মূল্য 2,72,000 মাইনাস পুঞ্জীভূত অপচয়
কত টাকা? 28,000। রইল কত? 2,72,000 মাইনাস 28,000, 2,44,000। তাহলে শেষ। এবার 2016 সাল। মেশিনের মূল্য 2,44,000 মাইনাস পুঞ্জীভূত অবচয় 21,000। $2,23,000। মাইনাস মেশিন বিক্রয় করা হয়েছে কত টাকা? 60,000। তাহলে থাকে 1,63,000 মাইনাস বিক্রয়জনিত ক্ষতি 1,63,000 টাকা নীল। মেশিনের মূল্য আর থাকে না। দেখো সেক্ষেত্রে আমাদের কিন্তু তোমার সামনে এটা উপস্থাপন করে পারলাম কীভাবে আর্থিক বিবরণী আমাদের এখানে করতে হয়। যদি এটা ক্রমসমান জের পদ্ধতি হতো তাহলে আমরা 3 লক্ষ থেকে 28,000 বাদ দিলাম 2,72,000। 15 সালে এসে কী করতাম? এই 3 লক্ষ থেকেই আমরা 58,000 টাকা আমরা বাদ দিতাম। এইভাবে ক্রমসমান জের পদ্ধতি আমাদের করতে হয়। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই আমাদের রইল। তোমরা অবশ্যই ঢাকা বোর্ড 2017 যেই ঢাকা বোর্ড 2017 সালের আমাদের যে 8ম অধ্যায় অবচয় অঙ্কটা আছে, অঙ্কটা তোমরা অবশ্যই তোমাদের বাড়ির কাছে হইলো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।